প্রায় সবকটা সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে বিএনপি জামাতের সাম্প্রতিক সংঘর্ষের দৃশ্যের একটি ভিডিওটি ভাইরাল হতেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। ব্যাপক আলোচনা সমালোচনার পর দেখা যায় একটি পুরনো ভিডিওকে নতুন দাবি করে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এর কিছু সময় পরেই একই উত্তেজনা সাম্প্রদায়িক আঙ্গিকে রূপ নেয় যখন কট্টরপন্থী ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন দেওয়ার দাবিতে একটি গুজব ছড়ায় ভারতীয় কিছু সোশ্যাল অ্যাকাউন্ট থেকে। শুধু তাই নয়, ব্রাজিলের একটি হত্যাকাণ্ডের দৃশ্যকেও বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ডের দাবিতেও চালানো হয় অপপ্রচার। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। বিএনপি জামায়াতের সাম্প্রতিক সংঘর্ষের দৃশ্যের দাবিতে ছড়িয়ে পড়া একটি ভিডিও ব্যাপক আলোচনায় আসে। তবে রিউমার স্ক্যানার টিম ভিডিওটি যাচাই করে জানায় এটি বর্তমান সময়ের নয়। মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত 25 জানুয়ারি লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপি ও জামায়াতের কর্মী সমর্থকদের সংঘর্ষের পুরনো ভিডিওকেই নতুন দাবি করে প্রচার করা হয়েছে। প্রথম আলো সহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন ও ভিডিওর সঙ্গে ভাইরাল ভিডিওটির মিল পাওয়া গেছে। ওদিকে 5 আগস্টের পরপরই ক্রিকেটার লিটন দাসের বাড়িতে কট্টর মুসলিমপন্থীদের অগ্নিসংযোগের ভুয়া দাবি ব্যাপকভাবে প্রচার করা হয়েছিল ভারতীয় কিছু সোশ্যাল অ্যাকাউন্ট থেকে। সেই সময় রিউমার স্ক্যানার দ্রুততম সময়ে দাবিটি মিথ্যা প্রমাণ করে ফ্যাক্ট চেক প্রকাশ করলেও বিভ্রান্তিকর সেই পোস্টগুলোর অধিকাংশই এখনো মুছে ফেলা হয়নি। ফলে পোস্টগুলো এখন নতুন করে বিভ্রান্তি ছড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মূলত পূর্বে ও বর্তমান সময়ে এই দাবির কোনো বাস্তব ভিত্তি খুঁজে পাওয়া যায়নি। ফলে দাবিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। আবার দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান নাকি মন্তব্য করেছেন ছাত্রলীগের মতো ছাত্রদলকেও নিষিদ্ধ করার সময় এসেছে। এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে। তবে অনুসন্ধানে দেখা যায় মাহমুদুর রহমান এমন কোনো মন্তব্যই করেননি এবং আমার দেশও এ ধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। আমার দেশের ফটোকার্ডের নকশা নকল করে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। আমার দেশ কর্তৃপক্ষ ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া বলে নিশ্চিত করেছেন। গুজব এখানেই শেষ নয়। বাংলাদেশের সাম্প্রতিক হত্যাকাণ্ডের দৃশ্যের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি যাচাই করে দেখা যায় এর সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্কই নেই। এটি 2025 সালের মে মাসে ব্রাজিলের ক্যাম্পো আলেগ্রে শহরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘটিত একটি হত্যাকাণ্ডের ভিডিও। আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের প্রতিবেদন থেকেও ঘটনাটি নিশ্চিত হওয়া যায়। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াতে একের পর এক ছড়ানো হচ্ছে ভুয়া দাবি ও বিকৃত তথ্য। কখনো ভুয়া ফটোকার্ড, কখনো বিদেশের ঘটনা, আবার কখনো পুরনো ভিডিওকে নতুন দাবি হিসেবে ব্যবহার করে চলছে বিভ্রান্তি করার চেষ্টা। এমন উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচারের ফাঁদে না পড়ে যে কোনো তথ্য বিশ্বাসের আগে নির্ভরযোগ্য সূত্র যাচাই করার পরামর্শ বিশ্লেষকদের। শায়ক দাস, ৭১। দর্শক, দ্রুত, টেকসই, দায়িত্বশীল ও স্থিতিশীল গণমাধ্যম প্রতিষ্ঠা করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন সবর। শুক্রবার টেলিভিশন এডিটর্স কাউন্সিল টিইসির উদ্যোগে এক সেমিনারে একথা বলেন তিনি। টেকসই গণতন্ত্রে গণমাধ্যমের ভূমিকা শিরোনামে এই আয়োজনে ৭১ টেলিভিশনের সিওও অ্যান্ড হেড অফ নিউজ শফিক আহমেদ বলেন, এআই দিয়ে ডিফেক্ট তৈরি করে রাজনীতিবিদ সহ সব শ্রেণী পেশার মানুষকে হয়রানি করা হচ্ছে। এসব অপতথ্যের বিরুদ্ধে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি। ছবি, এআই দিয়ে তৈরি করা ছবি, ডিপ ফেক এবং একজনের ছবি আর একজনের সাথে জোড়া লাগিয়ে এমন কারসাজি করে সেটি উপস্থাপন করা হয়। ব্যক্তি, রাজনীতিবিদ এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে এটা হচ্ছে। এটা আমরা আজকের এই অনুষ্ঠান থেকে আমরা যদি সবাই একটু দায়িত্ব নিয়ে কাজটা শুরু করতে পারি, তাহলে হয়তো বা এই অপতথ্য, গুজব মোকাবেলা করা সম্ভব এবং বাংলাদেশের মানুষকে গুজবের হাত থেকে রক্ষা করার দায়িত্ব গণমাধ্যমে। মালিক পক্ষ বনাম সাংবাদিক তা না, বরঞ্চ অপতথ্য বনাম সঠিক তথ্য, মিথ্যা বনাম সত্য এবং অসৎ সাংবাদিকতা বনাম বস্তুনিষ্ঠ সাংবাদিকতার লড়াই হচ্ছে এই মুহূর্তে বড় চ্যালেঞ্জ। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আস্থা নিয়ে বলতে চাই যে আমরা খুব দ্রুত, টেকসই এবং গতিশীল, দায়িত্বশীল, সর্বোচ্চ স্বাধীনতা ভোগকারী গণমাধ্যম প্রতিষ্ঠা করতে দৃঢ় প্রতিজ্ঞ। ফ্যাক্ট চেক নিয়ে একটা প্রতিবেদন দেখলাম এবং একই সাথে আজ অনুষ্ঠিতব্য
টেলিভিশন এডিটর্স কাউন্সিল টিএসসির উদ্যোগে যে সেমিনার হয়েছে সেটি নিয়েও আমরা দুজনের বক্তব্য, তথ্যমন্ত্রীর বক্তব্যও শুনলাম। এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করবো। আমাদের সাথে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক সোহরাব হাসান, যুক্ত হচ্ছে তার সাথে। সোহরাব হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আজ একটি অনুষ্ঠান হলো, আমরা দেখলাম সেমিনারে টিইসির যে সেমিনারটি হলো সেটিতে আসলে আজকে আমরা গণমাধ্যমের জায়গা, অপতথ্য, গুজব, বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা উঠে এসেছে। প্রথমে আমি একটু জানতে চাই, তথ্যমন্ত্রী বেশ দীর্ঘদিন যাবৎ বলছেন, প্রত্যাশা দিচ্ছেন, নানা ধরনের আইনের কথা বলছেন, এবং এখনও তিনি বললেন যে এই যে গণতন্ত্র প্রতিষ্ঠা শক্ত করতে আমাদের যে বর্তমান অবস্থা, সেখানে অপতথ্য এবং গুজবকে আমাদেরকে থামাতেই হবে, এবং এই নিয়ে তারা নানা পরিকল্পনার কথা বলছেন। এখন পর্যন্ত জানতে চাই, কি মনে করেন, কি পরিস্থিতি, কতটুকু এগোলাম আমরা গুজব আর অপতথ্য প্রতিরোধের ক্ষেত্রে? ধন্যবাদ। তথ্যমন্ত্রী যেভাবে বলছিলেন যে লড়াইটা হচ্ছে সত্যের সঙ্গে মিথ্যার এবং ন্যায়ের সঙ্গে অন্যায়ের এবং বস্তুনিষ্ঠতার সঙ্গে অপতথ্যের। এখন অপতথ্য প্রকৃত তথ্য দিয়ে কিন্তু এটি মোকাবেলা করা উচিত। আর দ্বিতীয় যে বিষয়টি আছে সেটা হচ্ছে যে যুযমান পরিস্থিতি, যে সংঘাতময় পরিস্থিতি এই ধরনের অপতথ্য ছড়ানোর সুযোগ করে দেয় স্বার্থান্বেষী মহলকে, সেই পরিস্থিতির উন্নয়ন ঘটানো, অর্থাৎ পারস্পরিক আস্থা, বিশ্বাসের যদি একটি পরিবেশ আমরা তৈরি করতে পারি রাজনৈতিক অঙ্গনে। আপনি শুরুতেই বলছিলেন যে সাম্প্রতিক যে ছাত্র দল এবং শিবিরের সংঘর্ষকে কেন্দ্র করে পুরনো ছবি, পুরনো ভিডিও দেখানো হয়েছে এই এবারের সংঘাত বলে। এর আগে অন্য লিটন দাসের কথা বলেছেন। তবে প্রতিটি ঘটনা একটা হচ্ছে ফ্যাক্ট চেক করতে হবে, যেমন আবার দ্রুত তার প্রতিক্রিয়া জানাতে হবে। সবচেয়ে ভালো হতো, এটা তো আমাদের হাতে নেই, এই যে অপতথ্য যেখান থেকে আসে বা যেখান থেকে ছড়ানো হয় তার উৎসগুলো বন্ধ করা। এখন উৎস বন্ধ করতে হলে তো আমাদের ফেসবুক, ইউটিউবে আমাদের উপস্থিত থাকার কথা, কিন্তু সেটা তো আমাদের নেই। এক্ষেত্রে একেবারে গর্হিত বা একেবারে উস্কানিমূলক মানে বড় ধরনের সংঘাত তৈরি করতে পারে সেই ধরনের অপতথ্য অবশ্যই সরকারের যে প্রশাসনিক কাঠামো আছে তার মাধ্যমে বন্ধ করা। আবার সেটি বন্ধের নামে যাতে মানুষ তথ্য পেতে কোনো সমস্যা না হয়, মানুষের অবাধ তথ্য প্রবাহ, সেটাও কিন্তু নিশ্চিত রাখতে হবে। জনাব সোহরাব হাসান, আমি আরেকটা বিষয় এখানে একটু যুক্ত করতে চাই। আমরা সাম্প্রতিক সময়ে যে ধরনের অপতথ্য এবং গুজবগুলো দেখছি সেটি অনেকটাই পরিকল্পিত, এবং দেখে তাদের কার্যক্রম দেখে মনে হয় অনেকটা ব্যবসায়িক আকারে তারা এইসব কার্যক্রম পরিচালনা করেন। অর্থাৎ কেউ যদি কারো নামে গুজব বা অপতথ্য ছড়াতে চায়, অর্থের বিনিময়ে চাইলেই সেই কাজটা এখন করা সম্ভব হচ্ছে। এত প্রাতিষ্ঠানিক এবং পরিকল্পিত উপায়ে যদি গুজব এবং অপতথ্য এগিয়ে যায়, তার সেই জায়গা থেকে আমরা আসলে কতটুকু এগোলাম এই অপতথ্য সচেতনতা? আপনি বলছিলেন যে মানে কি বলে আর্থিক অবৈধ আর্থিক সুবিধা নেওয়ার জন্য রাজনৈতিক কারণেও হয়, রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করার জন্য, অপদস্থ করার জন্য, অপমান করার জন্য, এটাও হয়। এখন কথা হচ্ছে এটা কারা করছে এটা প্রথম চিহ্নিত করা দরকার। যদি আমরা চিহ্নিত না করতে পারি তাহলে কিন্তু আমাদের কি বলে বাতাসে তরবারি ঘোরাতে হবে। মানে আমরা চাই প্রথমত এটা চিহ্নিত করে কারা করেছে তাদের মধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়া, কিন্তু একই সঙ্গে আইনানুগ ব্যবস্থা নিতে যে আবার কারো প্রতি কাউকে উদ্দেশ্যমূলক হয়রানি না করা হয়, রাজনৈতিক উদ্দেশ্য চারিতার্থ না করা হয়। এটি একটি সহনশীল সমাজ, সহিষ্ণু সমাজ এবং অন্যের পরমতের প্রতি সহনশীলতা আছে, এটা এই ধরনের একটি সমাজ কিন্তু সবার আগে জরুরি। দ্বিতীয় হচ্ছে যে সংবাদ মাধ্যমের যে দায়িত্ব, এবং আমার দেশের কথা বললেন, এর আগে প্রথম আলোর সম্পর্কেও এরকম নানা কি বলে অপতথ্য ছড়ানো হয়েছে। এই অপতথ্যগুলো দ্রুত এটার একটা প্রতিক্রিয়া তাদের জানানো দরকার যে এটি অপতথ্য, প্রকৃত সত্য হচ্ছে এটি। কারণ এটা যদি ছড়িয়ে পড়ে, মানে একজন থেকে 10 থেকে 100 জনে ছড়িয়ে পড়লে তখন কিন্তু আপনি ওই সত্যটাও অসত্য বলে জেনে নেবে যে আমরা দেখেছি, এতজন দেখেছে, এত হাজার, এত লাখ মানুষ দেখেছে। সুতরাং এটা দ্রুত যাতে ছড়াতে না পারে অপতথ্য, এর একটা মেকানিজম বের করা, এবং সেটি
মানে গুগল বা যারা এর মাধ্যমে তাদেরকেও তাদের কাছেও প্রতিকার চাওয়া, কারণ এ ধরনের যে কোনো অপতথ্য কিন্তু সমাজে শুধু বিশৃঙ্খলা নয়, তা ভয়াবহ পরিস্থিতি তৈরি করতে পারে, ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। আরেকটি হচ্ছে যে একজন নিরপরাধ মানুষকে অপরাধী হিসেবে চিহ্নিত করে এই ধরনের অপতথ্য। সেটি যাতে না জনাব সৌরভ করতে হাসান, পারে। এই বিষয়টি নিয়ে আরো আমরা বিস্তারিত আলাপ করব। আজকের এই এডিটর্স অনুষ্ঠান সেমিনারে আমরা দেখলাম আমাদের টিভির সিও ৭১ টিভির সিওও শফিক আহমেদ বলছিলেন যে গণমাধ্যমের অন্যতম মূল দায়িত্বই হচ্ছে সাধারণ মানুষকে সচেতন করা, যাতে করে তারা এই অপতথ্য এবং গুজব থেকে কোনটা সত্য এবং কোনটা মিথ্যা সেটা যাতে অনেকটাই আলাদা করতে পারে। এই বিষয়টা নিয়ে একটু আসতে চাই, গত 2 থেকে 3 বছরে যে ধরনের গুজব এবং অপতথ্য আমরা দেখেছি, সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন সচেতনতার ক্ষেত্রে কতটা সফল কার্যক্রম আসলে আমরা নিতে পেরেছি? ধন্যবাদ আপনাকে। জনগণকে সচেতন করার আগে কিন্তু নিজেদের সচেতন হওয়া দরকার, জরুরি। আর সেটি হচ্ছে আপনি দেখবেন গত 2 বছরে বা তারও আগে আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যম, টেলিভিশন এবং পত্রিকা যখন একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করে, অপতথ্য ছড়ায় এবং জেনে শুনে ভুল তথ্য বা ভুল তথ্য দিয়ে কাউকে আক্রমণ করে, তখন কিন্তু গণমাধ্যমের উপর সাধারণ মানুষের আস্থা কমে যায়। এবং এ ধরনের সব গণমাধ্যম যে করেছে তা নয়, বেশ উল্লেখযোগ্য গণমাধ্যমে কিন্তু করেছে। আর এটি প্রথম হচ্ছে আমাদের যারা অংশীজন, গণমাধ্যমের অংশীজন, তাদের আগে তাদের সজাগ হতে হবে, সতর্ক থাকতে হবে এবং পেশাগত দায়বদ্ধতার প্রতি একনিষ্ঠ থাকতে হবে। অর্থাৎ কোনোভাবেই আমরা মালিক হোক বা সরকার হোক, কারো চাপের কাছে নতি স্বীকার না করা। আমরা অতীতে তো দেখেছি যে কিভাবে মানে সাংবাদিকতার চেয়ে অপসাংবাদিকতা বা ভুল তথ্য, অপতথ্য দিয়ে অন্যকে হেয় করার চেষ্টা করা হয়েছে। আর সেখান থেকে বেরিয়ে আসা এবং গত 2 বছরের সংবাদ মাধ্যমে যে খুব পরিবর্তন হয়েছে সেটা কিন্তু বলা যাবে না। এখনো কিন্তু এক ধরনের ভয়ভীতি আছে। দ্বিতীয় হচ্ছে যে কোনো বিষয়ে কিন্তু কথা বলা যায় না। যেমন ধর্মীয় বিষয়, আপনি যদি কোনো ধর্মীয় বিষয়ে বলেন তখন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার কথা বলা হবে, কিন্তু এই ধর্মের নামেও কিন্তু মানে ধর্মীয় অনুভূতির নামেও কিন্তু অনেক অপতথ্য ছড়ানো হয়। এবং জনাব সৌরভ হাসান, আসলে এই বিষয়টা নিয়ে আসলে বলতে চাই, অনেক বিষয় রয়েছে যেগুলো নিয়ে আসলে অনেক বেশি মানুষ অসচেতন, অর্থাৎ সেই বিষয়গুলো নিয়ে তারা যে কোনো তথ্য বা অপতথ্য দেখলেই যে কোনো ধরনের প্রতিক্রিয়া তারা খুব দ্রুত দেয়। একটু ছোট করে জানতে চাই, মানুষকে সচেতন করতে হলে আসলে কি করা যায়? হাতে সময় একদম সচেতন করতে হলে প্রথমেই যে অপতথ্যের বিপরীতে যে প্রকৃত তথ্যটা তার কাছে পৌঁছানো। এখন ধরুন কোন টেলিভিশনের ধরেন 5 লাখ দর্শক আছে, সেটি সঠিক তথ্যটা দিল। আরেকটি টেলিভিশন যদি 10 লাখ দর্শক থাকে, ওই টেলিভিশন থেকে যদি ভুল তথ্য দেওয়া হয় বা অপতথ্য দেওয়া হয়, তখন কিন্তু এটি রোধ করা কঠিন। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের অংশীজনদের মধ্যে সচেতনতা এবং দায়বদ্ধতাটা খুব জরুরি। আর দ্বিতীয় হচ্ছে যে অপতথ্যের বিরুদ্ধে সত্য তথ্যই হচ্ছে প্রকৃত প্রতিকার। আর এক্ষেত্রে শুধু গণমাধ্যম পারবে না, কারণ এই অপতথ্য যে ছড়ায় যারা বা এটাকে রোধ করা, এবং শুধু ব্যক্তিগতভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, নানাভাবে কিন্তু অপতথ্য ছড়ানো। তাহলে মোটা দাগে তো আমরা বলতেই পারি সব মহলকেই তাদের নিজস্ব জায়গা থেকে এই অপতথ্য এবং গুজবের বিরুদ্ধে একসাথে দাঁড়াতে হবে, যাতে করে সাধারণ মানুষকে সচেতন করা আরো বেশি সহজ এবং আমরা পরিকল্পিতভাবে সেই বিষয়ে এগোতে পারি। ধন্যবাদ সৌরভ হাসান, বেশ কিছু তথ্য এবং পরামর্শ আপনার কাছ থেকে পেলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে আলোচনায় ছিলেন সিনিয়র সাংবাদিক সৌরভ হাসান। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে, সেটির স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন
একাত্তরের সাথে।